নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের অনুষ্ঠানে যোগদানের জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আমি রাজীব ঘোষ। শ্রোতা বন্ধুরা, আজকে আমি আবার ফিরে যাচ্ছি প্রেমেন্দ্র মিত্রের পরাশর বর্মার কাছে। আজকে শুরু করব প্রেমেন্দ্র মিত্রের পরাশর বর্মার আরেকটি বড় গল্প। এই গল্পে পরাশর বর্মা রেসের মাঠের জুয়ারি, ঘোড়ার ওপরে বাজিও ধরে সে। ঘোড়দৌড়ের খুঁটিনাটি নিয়ে গবেষণা করেছেন প্রেমেন্দ্র এই গল্পের পটভূমিকা তৈরি করতে গিয়ে। গল্পটিতে সমাজের ওপরতলার মানুষজনদের চালচিত্রের আভাস পাওয়া যায়। কৃত্তিবাস আর পরাশরের সাথে আমরাও, মানে যারা কোনোদিন কলকাতার রেস কোর্সে ঢুকিনি এমন মানুষেরা, কলকাতার এই জীবনের একটা আদ্যোপান্ত বর্ণনাও পেয়ে যাই। পরাশর বর্মার অন্যান্য গল্পের মতোই এখানেও সেই কবি গোয়েন্দার আজব সৃষ্টি ছাড়া কাজকর্মের বর্ণনা রয়েছে কৃত্তিবাসের জবানিতে। আর গল্পের শেষে তার অদ্ভুত বুদ্ধিতে ধাঁধার সমাধানও রয়েছে থ্রিলারের ঘরানায়। আমি আশা করব শ্রোতা বন্ধুরা, আপনাদেরও শুনতে শুনতে এইসব দৃশ্যাবলী চোখের সামনে দেখতে অসুবিধা হবে না, যেমন আমার হয়নি এই গল্পটি পড়তে পড়তে। আচ্ছা, এবারে তাহলে প্রাক কথা বন্ধ করি, শুরু করি পাঠ। শুনতে থাকুন প্রেমেন্দ্র মিত্রের পরাশর বর্মার আর এক নতুন অ্যাডভেঞ্চার। ঘোড়া কিনলেন পরাশর বর্মা। আজকে প্রথম পর্ব। কী কুক্ষণে যে রাজি হয়েছিলাম। নাকের জলে চোখের জলে হতে হতে পরাশরকে যেমন মনে মনে শাপ দিয়েছি, নিজেকেও ধিক্কার দিয়েছি তেমন। এতদিন ধরে পোড় খেয়েও এখনও আমার আক্কেল হলো না। পরাশরের কথায় ভুলে তার মন্ত্রণায় সায় দিয়েছি। মন্ত্রণাটা কিসের ভাবতে পারেন অনেকেই। না, নীলেম ঘরে যাওয়া নয়, চেঞ্জে কোথাও তার ক্ষেপে ওঠা ক্যামেরার শিকার হবার কি ভাঙা রেডিও শুনতে বোম্বাই যাবার কথাও নয়। এই দুপা মাত্র গিয়ে একেবারে হাতে স্বর্গ পাবার মন্ত্রণা। কি লোভই না দেখিয়েছিল পরাশর। হাঁপ ধরে গেছে এই দেয়াল ঘেরা ছাদে ঢাকা জীবনের জেলখানায়। অরুচি ধরেছে এই লাইন পাতা ছক বাঁধা রাস্তায় হেঁটে ছুটে ঝুলে। চলে এসো উদম মাঠে, আকাশের তলায় ঘণ্টা কয়েকের একেবারে অবাধ ছুটিতে আরব বেদুইনের উদাহাউ দিগন্তের হাতছানির সঙ্গে আলাদিনের পিদিম ঘষা জীবনের অফুরন্ত মেহেরবানির পাঞ্চ। যেমন রূপের হাট তেমনি স্ফূর্তির গড়ের মাঠ। হ্যাঁ, গড়ের মাঠই সত্যি ঘোড়া ছোটার রেসকোর্স। পরাশর পঞ্চমুখে সেখানকার পাঁচালি গেয়ে একরকম সম্মোহিত করেই নিয়ে গিয়েছিল সেখানে। যাওয়ার আগে তবু একবার মনের দ্বিধাটা জানিয়েছি। একবার ওখানে গেলে আর নাকি ছাড়ান ছিঁড়েন নেই, এমন নেশায় পেয়ে যায় যে ওই ঘোড়ার পেছনেই ছুটতে হয়। তারপর পাগল হয়েছ? পরাশর আশ্চর্য করে দিল। আরে আমরা কি ছোটাছুটি করতে পারছি? আমরা শুধু যাচ্ছি দর্শক হয়ে, একটি জায়গায় বসে বসে ঘোড়ার ছুট আর টাকার হরিণ লুট দেখব, সেই সঙ্গে সুন্দর চেহারাও যা ফাউ মেলে। তুমি আবার ওই যাকে বলে বাজি টাজি ধরে জুয়া টুয়া খেলবে না তো? আরও নিশ্চিন্ত হতে চেয়েছি। বাজি ধরবো আমি? পরাশর যেন অত্যন্ত ব্যথা পেয়ে ব্যাগ খুলে দেখিয়েছে। মিস্টার চৌহানের গাড়িতে যাচ্ছি বলে ট্যাক্সি ভাড়াটা পর্যন্ত নিইনি। এরপর আর আপত্তি করা যায়? সরল বিশ্বাসে তার সঙ্গে মিস্টার চৌহানের পাঠানো গাড়িতে গিয়ে উঠেছি। গাড়িতে উঠেই মিস্টার চৌহান কি দরের মানুষ
তা বুঝতে দেরি হয়নি। বিদেশি কোনো কনসুলেটের নামে মাত্র হাত ফেরতা ডিলুক্স গাড়িতে চড়বার সৌভাগ্য আগেও হয়নি এমন নয়, কিন্তু এ গাড়ি সেসবের ওপর আরেক কাঠি। এমনিতে ছোটোখাটো একটি স্টিমার বললেই হয়। পিছনের সিটেও আমার মতো ওসারে প্রসারে বেশ বাড়িক্কি মানুষ অনায়াসে হাত পা ছড়িয়ে শুতে পারে, তার উপর আবার শীততাপ নিয়ন্ত্রিত। সত্যি কথা বলতে গেলে রেসের মাঠে যাবার প্রথম অভিজ্ঞতাটা খুব খারাপ লাগেনি। মিস্টার চৌহানের বোর্ড লাগানো গাড়ি উত্তরের গেট দিয়ে একেবারে ভেতরে গিয়েই থেমেছে। ইউনিফর্ম পরা ড্রাইভার নেমে এসে দরজা খুলে ধরার পর বাইরে পা দিয়ে যেন অন্য রাজ্যেই এসে পৌঁছেছি বলে মনে হয়েছে। গায়ে গায়ে ল্যাপটানো দম বন্ধ করা ঘেঁষাঘেঁষির জগৎ থেকে এ যেন সত্যিকারের মুক্তি। পরাশর যখন করকরে 6খানা নোট গুনে দিয়ে 60 টাকায় 2টো মেম্বারের ব্যাজ নিয়ে বোতামে লাগিয়ে দিয়েছে, তখন একটু অস্বস্তি লাগলেও সেটা বেশিক্ষণ থাকেনি। গেট পেরিয়ে ভেতরে যেতে যেতে শুধু পরাশরকে একবার জিজ্ঞাসা করেছি, এখানে ঢোকবার মাসুল এক একজনের 30 টাকা? খুব বেশি মনে হচ্ছে? পরাশর হেসে বলেছে, তাও এখানকার মেম্বারের বন্ধু বলে ওই টাকায় ঢুকতে পারছ, নইলে 30 দশকে 300 হলেও মেম্বারদের খাস এনক্লোজারে উটকো কোনো লোকে ঢোকবার উপায় নেই। হঠাৎ কথাটা মনে পড়ায় একটু সন্দিগ্ধভাবে এবার জিজ্ঞাসা করেছি, তুমি যে তখন ব্যাগ খুলে কিছু নেই দেখালে, এই টাকাটা তাহলে পেলে কোথায়? পেলাম পকেটে। পরাশরের মুখের হাসি দেখে ভবিষ্যৎ তখনই আমার আন্দাজ করা উচিত ছিল। তোমায় ব্যাগটাই তো খুলে দেখিয়েছি, পকেটটা তো নয়। ব্যাপারটা তখন হাসি ঠাট্টার মেজাজেই নিয়েছি। রেসের মাঠের কাণ্ড কারখানা দেখেই তখন আমি তাজ্জব। পরাশর ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখিয়ে দিয়েছে, কোথায় ঘোড়ার নম্বর আর জকির নাম উঠছে, ঘোড়া কোন খোপে দাঁড়াবে তার নম্বর শুদ্ধ, কোথায় প্রকাণ্ড কালো বোর্ড রয়েছে কোন ঘোড়ার কত বিক্রি তা জানবার জন্যে, কোথায় টিকিট কেনবার জানলা আর কোথায় জিতলে টাকা নেবার, ঘোড়া কোথায় প্যাডকে ঘুরিয়ে দেখানো হয়, আর মেম্বারদের মহল থেকে বেরিয়ে কোথায় বুকিরা আলাদা যেন ফাঁদ পেতে বসে তাদের নিজের নিজের বোর্ডে ঘোড়া পিছু তার দর লিখে জানিয়ে মক্কেল তাতাচ্ছে। এত সব দেখতে দেখতে মাথাটা একটু ঘুরেই গেছে সত্যি। পরাশরকে সে কথা জানিয়ে বলেছি, একসঙ্গে যতটা সয় তার বেশি যাবেও না, আপাতত আসল ঘোড়দৌড় যেখান থেকে দেখা যায় সেইখানে একটু নিয়ে গিয়ে বসাবার ব্যবস্থা করো। আরে সে তো আমাদের জন্য মিস্টার চৌহানের বক্সই আছে, আশ্বাস দিয়েছে পরাশর। কিন্তু এখন থেকে সেখানে গিয়ে বসে থাকবো কেন? মিস্টার চৌহান এলে তার সঙ্গেই যাব। চৌহান এখনো আসেননি? আমি একটু অবাক হয়েছি। না, অনেকটা জরুরি কাজ সেরে আসছেন বলেছে পরাশর। আর রেস আরম্ভ হতে এখন অনেক দেরি, টিকিটের উইন্ডো খোলেনি। রেস্তোরাঁয় গিয়ে একটু বসা যাক, চলো, ঘোড়ার ফর্ম টর্ম একটু কষা যাবে। রেস্তোরাঁয় ঢুকে একটা টেবিলে গিয়ে বসবার পর পরাশরের শেষ কথাটার মানে বুঝেছি। পরাশর তখন 2টো কোল্ড ড্রিঙ্ক অর্ডার দিয়ে পকেট থেকে রেসের একটা বই বার করেছে। এ বই কখন সে কিনেছে জানতেও পারিনি। পরাশর যতক্ষণ রেসের বই নিয়ে তন্ময় থেকেছে ততক্ষণ আমি চারদিকে চেয়ে চেয়ে দেখেছি। আমরা একটু আগেই এসে পড়েছিলাম, তখনও এনক্লোজার অনেক ফাঁকা ছিল। আসল মক্কেলরা এইবার আসতে শুরু করেছে। টিকিট বিক্রির ইমারতের সামনে যেখানে বসে আছি সেই রেস্তোরাঁয় দলে দলে এ রাজ্যের কারবারিরা ঘুরছেন ফিরছেন, জটলা পাকাচ্ছেন বা বসে আড্ডা দিচ্ছেন। চাঁদের হাট সত্যি, কী সব চেহারা, আর তার চেয়ে বেশি কি পোশাক! ফ্যাশন প্যারেড যদি দেখতে হয় তাহলে মাঠে মেম্বারদেরই খাস মহলে। শহরের
হুড়ি পড়িরা কেউ যেন বাদ নেই। আর পোশাক প্রসাধনের ঘটায় সুরলোকও লজ্জা পাবে। লজ্জা অবশ্য সব দিক দিয়েই। পোশাকটা যে আবরণের আছিলার চেয়ে উন্মোচনের ইশারার জন্যে সুরসুন্দরীরা তা বোধহয় জানেন না। পুরুষ যারা সঙ্গে আছেন তাঁদেরও সাজের ত্রুটি নেই, কিন্তু সে তো শুধু সানাইয়ের বাঁশির বিচিত্র বিস্তারের পেছনে পোঁ ধরার মতো। রেস্তোরাঁর বয় এসে দুজনের সামনে পানীয়ের গ্লাস ধরে দেওয়ার পর পরাশর ও আমার দুজনেরই যেন ঘোর কেটেছে। পরাশরকে বই থেকে মুখ তুলে গেলাসটা দেখে পকেট থেকে একটা রসিদ বইয়ের মতো বের করতে দেখে আমি তখন অবাক। সে বই থেকে দুটো পাতা ছিঁড়ে বয়কে দেওয়াতে আরও। ওটা আবার কি ব্যাপার জিজ্ঞাসা করেছি। দাম দিলাম আমাদের কোল্ড ড্রিঙ্কের। পরাশর বুঝিয়েছে। আরে আজকাল আর নগদ দাম দেওয়া নেই, সই করেও কিছু নেওয়া যায় না। আগে থাকতে এই ধরনের কুপন বই কিনে রাখতে হয়। না না, তা তো বুঝলাম, কিন্তু এই কুপন বই তুমি পেলে কোথায়? এখানে এসে তো কেননি? প্রশ্নটা ঠিকই করেছিলাম, কিন্তু তখনও যদি পরাশরের আগে থাকতে সাজানো প্ল্যানটা আঁচ করতে পারতাম। না, কিনতে যাবো কেন? পরাশরই যেন অবাক হয়ে বলেছে, মিস্টার চৌহান তো কালই সঙ্গে দিয়ে দিয়েছিলেন। আমায় বুঝিয়ে পরাশর তার হাতের রেসের বইটা এবার সামনে খুলে ধরেছে। এই দেখতে পাচ্ছ? দেখবো আর কি, ও তো রেসে যারা দৌড়বে সেই ঘোড়া আর জকিদের নাম। আরে শুধু তাই দেখছো, আমার পেন্সিলের দাগ দুটো দেখতে পাচ্ছ না? পেন্সিলের দাগ মানে? এবারে হেসে ফেলে বলেছি, ওই ঘোড়াগুলো জিতবে বলে তোমার ধারণা? ধারণা নয়, হিসেব। গম্ভীর হয়ে বলেছে পরাশর। অব্যর্থ অঙ্কের হিসেব। আর অঙ্কটা কি? আমার গলায় বিদ্রুপটা অস্পষ্ট রাখিনি। শুনবে তাহলে? পরাশর অঙ্ক বোঝাতে ব্যস্ত হয়েছে। আজ কত তারিখ? 12। একটু অবাক হয়ে বলেছি, তারিখ দিয়ে কি হবে? দেখোই না। কিন্তু শুধু 12 বললেই হবে না, বলো 12ই ডিসেম্বর 1970। বললাম, কিন্তু তাতে হলোটা কি? হলো এই যে পয়লা বাজিতে কোন ঘোড়া জিতবে তা জেনে ফেললাম। ওই তারিখ থেকে? আমার হাসিটা আর চাপতে পারিনি। শুধু তারিখ থেকে নয়, পরাশর নির্বিকার। হিসেবটা বুঝিয়ে দিচ্ছি। প্রথমে 12ই ডিসেম্বর 1970 যোগ করো। তারিখ আবার কি যোগ করবো? এবারে আমি হতভম্ব। আহা, তারিখ নয়, তারিখের নম্বরগুলো। পরাশর বুঝিয়েছে। 12ই হলো তারিখ, হ্যাঁ, ডিসেম্বর হলো 12। 12 24, আর 1970-এর নম্বরগুলো যোগ করলে 17 হয়। 17 আর 24। এবার অধৈর্যের সঙ্গে আমি বলতে বাধ্য হয়েছি, আরে কি আবল তাবল কি বকছো? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি রেসের মাঠে এসে? আরে খারাপ হবে কেন? এই নম্বরগুলো যোগ করছি বলে। আচ্ছা বেশ, প্রমাণ যখন দেব তখন তো বুঝবে। কি প্রমাণ? ওই যোগ করে তুমি জিতবে, ঘোড়া ধরে ফেলবে? আরে ফেলবো কেন, ফেলেছি। পরাশর গর্ব ভরে বলেছে, আমাদের 17 আর 24-এ হয়েছিল 41। তার সঙ্গে পয়লা নম্বর রেসের 1 যোগ করো, তাহলে দাঁড়ালো 42। 42-এর 4 আর 2 যোগ করলে হয় 6। পয়লা রেসে 6 নম্বর ঘোড়া মেডো সুইট নির্ঘাত জিতছে। এই নাও টাকা। পকেট থেকে সত্যি একটা 10 টাকার নোট বার করে দিয়ে পরাশর বলেছে, টিকিটের জায়গা দেখিয়ে দিয়েছি, সেখান থেকে প্রথমেই গিয়ে একটা
নম্বরের জিতের টিকিট কাটবে? টাকাটা হাতে নিয়ে সত্যিই আমি তখন হাঁ হয়ে গেছি। সেই হাঁ হয়েই থাকতে হয়েছে তার পরেও। আরে, আমার হাতে নোট আর রেসের বইটা গুঁজে দিয়ে পরাশর হঠাৎ যেন আহ্লাদে আটখানা হয়ে দাঁড়িয়ে উঠেছে। তার দৃষ্টি অনুসরণ করে মহিলাটিকে দেখতে পেয়েছি এবার। দেখবার মতোই চেহারা, সাজটা তার চেয়েও। তন্নি দেহ, টকটকে ফর্সা নয় বলেই যেন গায়ের রঙের উজ্জ্বলতা আরও মনোহর। সে মাধুরী উপভোগ করবার সম্পূর্ণ সুযোগ তাঁর সাজের কেরামতিতে দেওয়া হয়েছে। ক্ষীণ কোটি নিয়ে দেহের মধ্যভাগ পুরোপুরি নিরাবরণ। পরিধেয়টি যেভাবে পরা তাতে ভয় হয় নিতম্ব থেকে খসে পড়তে বুঝি আর দেরি নেই। চোখ মুখ নাক দেহ সৌষ্ঠবের সঙ্গেই ছন্দে মেলানো, আর তারই ওপর মাথায় একটা ঘোড়ার মতো খোঁপার বাহার। শুধু পরাশর বা আমার নয়, রেস্তোরাঁ আর তার বাইরের লনের সব টেবিলের দৃষ্টি তখন সুন্দরীর দিকে। হেঁটে নয়, রাজহংসীর মতো তিনি যেন লন পার হয়ে রেস্তোরাঁর হলের ভেতর ভেসে এসেছেন। তারপর আমাকে তো বটেই, আশেপাশের অনেককেই বোধহয় তাজ্জব করে বিনা বিনিন্দিত কণ্ঠে হ্যালো পরাশর বলে আমাদের টেবিলের দিকেই এগিয়ে এসেছেন। পরাশর আগেই উঠে দাঁড়িয়েছিল, এবার আমাকে উঠতে হয়েছে। এই হেনু মহিলার সঙ্গে পরিচয় হতে যাওয়ার ঔৎসুক্য আশঙ্কার সঙ্গে একটা ভাবনাই তখন মনের মধ্যে প্রধান। ভদ্রমহিলার পরাশরকে সম্বোধনটায় সত্যি চমকাতে হয়েছে। পরাশরের চেনা জানা মহল খুব ছোট নয় তা জানি, এমন একজন সুন্দরী মহিলা তার মধ্যে থাকা একেবারে আশ্চর্য কিছু নয়। কিন্তু এ পর্যন্ত কোনো মহলের কাউকে পরাশরকে নাম ধরে ডাকতে তো শুনিনি। বর্মা শব্দটাই বিকৃত উচ্চারণে ভার্মা ভেরমার মতো অনেক কিছু হয়েছে অনেকের মুখে, কিন্তু এ মহিলা যে একেবারে নাম ধরে ডাকে, এর সঙ্গে এত পরিচয়ই বা পরাশরের হলো কখন? আর কিছু ভাববার সময় মেলেনি। মাঝপথে পরিচিত আর একটি টেবিলের কজনের সঙ্গে কুশল সম্ভাষণ সেরে সুন্দরী তখন আমাদের কাছেই পৌঁছে গেছেন। এসেই পরাশরের হাত ধরে সানন্দে নাড়া দিয়ে নিখুঁত ইংরেজি উচ্চারণে বলেছেন, তোমায় দেখে খুব খুশি হলাম পরাশর, কিন্তু সেই সঙ্গে না বলে পারছি না যে এখানে তোমায় দেখব আশা করিনি। আমিও আশা করিনি তোমায় এখানে একলা দেখব। পরাশর হেসে বলেছে, দাঁড়াও, আমার বন্ধুর সঙ্গে তোমায় পরিচয় করিয়ে দিয়ে আগে। মিস রঞ্জা কৌশল, বিখ্যাত ফ্যাশন ডিজাইনার, আর আমার বন্ধু মিস্টার কৃত্তিবাস ভদ্র। এবার আর হাত ধরে ঝাঁকানি নয়। শ্রীমতী রঞ্জা হাত তুলে শুধু নমস্কার জানিয়েছে, আর তার পরের মুহূর্তেই আমার অস্তিত্ব সম্পূর্ণ যেন ভুলে গিয়ে পরাশরকে বলেছে, সত্যি তোমার এসব বদখেয়াল তো কখনো দেখিনি পরাশর। তুমি হঠাৎ রেসের মাঠে কেন? তোমার সঙ্গে দেখা হবে বলে। প্রথম ঠাট্টা করলেও তারপর সুরটা বদলে পরাশর জিজ্ঞাসা করেছে, কিন্তু তুমি কি সত্যি একা এসেছ? চৌহানকে দেখছি না কেন? কপট রাগের ভান করেছে এবার রঞ্জা। চৌহান কি আমার হ্যান্ডব্যাগ যে আমার সঙ্গে সঙ্গে থাকবে? আমি চৌহানের সঙ্গে আসিনি। আচ্ছা আচ্ছা, রাগ করছো কেন? পরাশর হেসে শান্ত করেছে, বসো একটু, বসে মাথা ঠান্ডা করো। কি অর্ডার দেবো বলো? না না, কিছু অর্ডার দিতে হবে না, এবার হেসেই বলেছে রঞ্জা। আমি রাগ করিনি, কিন্তু এখন বসতে পারবো না। বুকিদের মহলে
একবার আমায় যেতেই হবে। আমাকে একজন খুব ভালো টিপস দেবে বলেছে। ভালো টিপস তো আমিও দিতে পারি। ঠাট্টার সুরে বলেছে পরাশর। তবু হতাশ হবার সুযোগ থেকে তোমায় বঞ্চিত হতে দিতে চাই না। আমি সঙ্গে গেলে তোমার আপত্তি নেই আশা করি। না না, আপত্তি কিসের? লীলায়িত ভঙ্গি করে বলেছে রঞ্জা। তোমায় সঙ্গী পাওয়া তো একটা সৌভাগ্য। এসো তাহলে। আচ্ছা, নমস্তে মিস্টার ভাদ্দার। মধুর সুবাসের সঙ্গে হিল্লোলিত দেহের যেন বিদ্যুৎ তরঙ্গ ছড়িয়ে রঞ্জা পরাশরের সঙ্গে চলে গেছে। যেতে যেতে একবার পিছু ফিরে পরাশর চোখের ইশারায় বই দেখে টিকিটটা কেনবার কথাই যে স্মরণ করিয়ে দিয়েছে তা বুঝতে আমার কষ্ট হয়নি। আমার শাস্তি তখন থেকেই শুরু। রঞ্জা ও পরাশর চলে যাবার পর সত্যি বলতে গেলে একটু ক্ষুব্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। এই প্রথম আমি এখানে এসেছি। আমাকে সঙ্গে করে এনে এমনভাবে হঠাৎ ফেলে যাওয়া কি পরাশরের উচিত হলো? মেয়েদের সম্বন্ধে আমার দুর্বলতা নিয়ে তো সুবিধে পেলেই খোঁচা দেয়, কিন্তু নিজের বেলা দেহের বাঁধুনি আর চেহারা দেখে এক মুহূর্তে সব ভুলে গেল। ফ্যাশন ডিজাইনার, ফ্যাশন ডিজাইনার মানে তো শাড়ি ব্লাউজের দোকানের হয় মালিক নয় দর্জি। তাকে নিয়ে অত আদিক্ষেতা কিসের? কিন্তু মনে মনে গজরালেও পরাশরের কথাটা না রেখে তো পারা যাবে না। প্রথম রেসের 6 নম্বর ঘোড়ার টিকিট কিনতেই গেলাম। টিকিট কেনাটায় খুব হাঙ্গামা হলো না। টিকিটের জানলায় তেমন ভিড় নেই। বেশ একটি সুন্দরী মেয়ে ওধারে বসে নম্বরটা বলতে টাকাটা নিয়ে একটা চাকি গোছের ঘুরিয়ে বোতাম টিপতেই টিকিট কেটে বেরিয়ে এলো। নম্বরটা একবার দেখে সেটা নিয়ে বেরিয়ে এলাম। কিন্তু পরাশরকে এখন তো পাওয়া দরকার। আমায় শুধু টিকিটটা কেনবার ইশারাই করে গেছে শেষ মুহূর্তে, কিন্তু নিজে কোথায় থাকবে তা তো কিছুই বলে যায়নি। তা না যাক, এমন কিছু ফুটবল মাঠের ভিড় নয়, খুঁজে তাকে নিশ্চয়ই পাব। প্রথমটা সত্যিই তেমন ভাবনা হয়নি। এদিকে ঘুরে বেড়াতে বেড়াতে একটু শুধু নজর রেখেছি মাত্র। সে তো একলা নয়, সঙ্গে শ্রীমতী রঞ্জাও আছেন। 1000 জনের ভিড়েও সে রূপ আর সাজসজ্জা চোখের আবার নয়। কিছুক্ষণ বাদে বাদে দুবার বেল বেজে গেছে। কিছু না জানলেও ঘণ্টাধ্বনি যে জুয়ারিদের তাড়া দেবার সেটুকু বুঝেছি। গোলাকার প্যাডকের রেলিংয়ের ধারে গিয়ে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। রং বেরঙের রঙিন শার্ট ও ক্যাপ পরা বেঁটে বেঁটে জকিরা তখন ঘোড়াগুলোতে উঠতে শুরু করেছে। কাছে প্যাডকের ভেতর আরও সব ভদ্রলোক ভদ্রমহিলা ভিড় করে আছেন। পরাশর গোড়াতেই একবার বুঝিয়ে দিয়েছিল যে ও জায়গায় ঢুকতে পারে শুধু ঘোড়া ট্রেনার, মালিক পক্ষ জকি আর সহিসেরা। ভদ্রলোক আর ভদ্র মহিলারা মালিক পক্ষ বলেই বুঝলাম। সহিসের লাগাম ধরা অবস্থায় ঘোড়ায় চড়ে প্যাডকটায় চক্কর দিয়ে জকিরা প্যাডক থেকে কোর্সের দিকে বেরিয়ে গেল। প্যাডক থেকে কিছু দূর পর্যন্ত রেলিংয়ের দুধার থেকে সাদা রঙের রশি টেনে ধরা হয়েছে। ঘোড়াগুলো তারই ভেতর দিয়ে গিয়ে ছোটার কোর্সের রেলিংয়ের ভেতর ঢুকল। মাইকে তখন ঘোড়ার নাম, নম্বর আর জকিদের পরিচয় ঘোষণা হচ্ছে। ঘোড়াগুলো বেরিয়ে চলে যাবার পর প্রথম একটু যেন অস্বস্তি বোধ করলাম। সত্যি এতক্ষণেও পরাশরের দেখা নেই কেন? আমার সম্পর্কে তার একটা দায়িত্ব তো আছে। আমায় টিকিট কিনতে বলে সে যে সুন্দরী রঞ্জার সঙ্গে চলে গেল, তারপর আমার কথা ভুলেই গেল নাকি? আমি যে এ রাজ্যে একেবারে নতুন আর আনাড়ি, সে কথা তার মনে রাখা উচিত ছিল। একেবারে জলে পড়েছি তা আমি অবশ্য বলবো না। তেমন দরকার হলে কোর্স থেকে বেরিয়ে সোজা বাড়ি চলে যাবার কোনো বাধা আমার নেই। কিন্তু আমার সঙ্গে এসে তারপর এমন উধাও হয়ে থাকা কি তার উচিত? কিন্তু সত্যি কোথায় বা সে থাকতে পারে? হঠাৎ মনে পড়ল যে
চলে যাবার সময় বুকিরা যেখানে থাকে সেইখানে কোথায় যেন যাবার কথা বলেছিল। সেই দিকেই এবারে গেলাম, কিন্তু সে তো একেবারে মেছো হাঁটা। মাইকে তখন ঘোড়াগুলোর স্টার্টিং নেটে পৌঁছে যাবার খবর জানাচ্ছে। সেই সঙ্গে হুড়োহুড়ি পড়ে গেছে বুকিদের কাছে বাজি ধরবার জন্য। মাচার মতো এক একটা বড় কাঠের চৌকির ওপরে পাতা চেয়ার টেবিল, আর তারই মাথায় লম্বাটে বোর্ডে ঘোড়ার নাম, নম্বর, জকির নাম, আর পরপর কে কোন নম্বরে দাঁড়াচ্ছে তার তালিকার পাশে প্রতি ঘোড়ায় বাজির দর কত তা লেখা। চৌকির ওপর জন ৩-৪ বসে ও দাঁড়িয়ে জুয়ারিদের ঢেউ সামলাচ্ছে। একজন ঘড়ি হাতে ঘোড়ার দরের ওঠানামা লিখছে আর মুছছে। একজন বাজি যে ধরছে তাকে জিতলে কত পাবে হিসেব দেওয়া কার্ড লিখে দিচ্ছে। আরেকজন হয়েছে টাকার ভাঁড়াড়ি। সব শুদ্ধ জড়িয়ে যেন একটা পাগলা গারদের কাণ্ড কারখানা। এক একটা বুকির চৌকির সামনে যেন ঊর্ধ্ববাহু প্রার্থীর জম্পেশ ভিড়। তবে এত ঠেলাঠেলি হাঁকাহাঁকি নেবার নয়, দেবার জন্যে। তো এই ভিড় কোনো রকমে ঠেলে উত্তর দক্ষিণের ২ সারির বুকিদের বুকই ঘুরে দেখলাম। না, পরাশর কি তার সুন্দরী সঙ্গিনী রঞ্জার কোনো পাত্তাই নেই। ওদিকে তখন মাইকে ঘোড়াগুলোর এক একটা করে স্টার্টিং স্টল মানে দৌড় শুরু করবার আলাদা খোপড়িতে ঢোকার খবর দিচ্ছে। এই ঢুকলো ডেজার্ট ব্লেজ, এবারে ত্রিমূর্তি ঢুকেছে, তারপর ভলান্টারি, 12 নম্বর হাফ এ কয়েন গোলমাল করছে, ঢুকেছে স্টেটল, তারপর মেডো সুইট, এবার হাফ আ কয়েন ঢুকেছে। আর তো বুকিদের কাছে অপেক্ষা করা যায় না, এবার তো ঘোড়দৌড় শুরু। মাঝখানের গেট দিয়ে ব্যাজ দেখিয়ে ছুটলাম মেম্বার্স এনক্লোজারের গ্যালারির দিকে। এই সময় পরাশর আর তার সঙ্গিনীকে সেখানে পাওয়া যাবে নিশ্চয়। নিজেরও দৌড়টা চাক্ষুষ দেখবার লোভও আছে। ধাপ দেওয়া বসবার গ্যালারি, ওপরের একটা বেঞ্চিতে গিয়ে ধারের দিকে বসলাম। বসার আয়েশ 5 সেকেন্ডও করা গেল না। মাইকে তখন ঘোষণা করছে সব ঘোড়া স্টলে ঢুকেছে, স্টার্টার উঠেছেন দৌড় শুরু করাতে। মাঠের দক্ষিণ দিকে চেয়ে দৌড়ের শুরুতে ঘোড়া ভরে রাখবার খাঁচাগুলো তখন দেখতে পাচ্ছি। পাশাপাশি 9টা তার আর লোহার রডের খুপড়ি, তার ওপরে স্টার্টারের লাল নিশান দেখা যাচ্ছে। হঠাৎ সেই লাল নিশান নেমে গেল। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ তরঙ্গে একসঙ্গে 9টি খাঁচার দরজা গেল খুলে। সব কটি ঘোড়াই বেরিয়ে দৌড় শুরু করবার সঙ্গে সঙ্গেই মাইকের ঘোষণা শোনা গেল, স্টার্ট হয়েছে। দৌড় শুরু হবার ঘণ্টাও একটা বাজল, তবে অতটা দূর থেকে আসবার জন্যে শব্দটা সেকেন্ড খানেক পরে পেলাম। মাইকে তখন দৌড়ের বিবরণ দেওয়া শুরু হয়ে গেছে। যন্ত্রটায় গলদ আছে, আওয়াজটা খুব স্পষ্ট নয়, কেমন জড়ানো। তবু তার মধ্যে এইটুকু শুনতে পেলাম যে ভলান্টারি নামে কোনো ঘোড়া এগিয়ে আসছে, তার পেছনে আসছে হাফ আ কয়েন। পরাশর যে ঘোড়ার টিকিট কিনতে বলেছে 6 নম্বরের সেই মেডো সুইট, কই একটি নামই আমার শুধু জানা। হ্যাঁ, মেডো সুইটের নামও শুনলাম। স্টল থেকে বেরুতেই ঘোড়াটা দেরি করেছে, আছেও পেছনে, থাকবেও নিশ্চয়ই তাই। পরাশরের অব্যর্থ গণনার পরিণাম ভেবে তখন একটু হাসি পাচ্ছে। শুধু তাতেই নয়, হাসি পাচ্ছে মাঠ শুদ্ধ লোকের হঠাৎ একেবারে পাগলামির ঢেউয়ে আথাল পাথাল হতে দেখে। ঘোড়াগুলো দক্ষিণের বাঁকটা পার হয়ে ঘুরে আসার সঙ্গে সঙ্গে সে কি চিৎকার আর হাত পা ছোঁড়া ধুম! ঘোড়াগুলো যত এগিয়ে আসে প্রায় সব কটা ঘোড়ার নামের উচ্চারণ মেলানো চেঁচানি আর আস্ফালনও সেই সঙ্গে। সেকেন্ড থেকে শুরু হয়ে গ্র্যান্ড আর তারপর মেম্বার্স এনক্লোজার পর্যন্ত। কিন্তু ওটা কি শোনা যাচ্ছে মাইকে? ছোঁয়াচে উত্তেজনায়
আমারও তখন দাঁড়িয়ে উঠে প্রায় হাত পা ছোঁড়ার অবস্থা। পিছন থেকে সকলকে ছাড়িয়ে কে যাচ্ছে অনায়াসে এগিয়ে? মাইকে তো শুনছি মেডোসুইট। মেডোসুইট মানে পরাশরের গুণে বার করা সেই 6 নম্বর ঘোড়া। হ্যাঁ, মেডোসুইটই জিতল। রেলিংয়ের ওপারে পোস্টে নম্বর টাঙিয়ে তুলল 6। মেডোসুইট, মেডোসুইট চেঁচাচ্ছে এখানে সেখানে এক একটা দল। আমি তখন ভোম মেরে গেছি। 6 নম্বরের জেতাটা যেন মানে বিশ্বাসই করতে পারছি না। একটু সামলাবার পরই পরাশরের জন্যে অস্থির হয়ে উঠলাম। তার ঘোড়া জিতেছে, গণনা সার্থক, এমন সময় সে গেল কোথায়? সেই সুন্দরী মেয়েটিকে নিয়ে এমন উত্তেজনাময় মুহূর্তে কোথায় চুপ করে আছে? আর চৌহানের কথাটা এবার মনে পড়ল। তাঁর দৌলতে তাঁর গাড়িতেই তো এখানে এসেছি, কিন্তু তাঁরও তো এসে অবধি দেখা পাইনি। সত্যি বড় আশ্চর্য ব্যাপার। পরাশর এখানে আসবার পরে চৌহানের নিজস্ব একটা বক্সের কথা বলেছিল। কত যেন নম্বর, হ্যাঁ মনে পড়ল, 39। 49 হলেই ভালো হতো বলে ঠাট্টা করেছিলাম বলেই সংখ্যাটা মনে আছে। বক্সটা একবার দেখলে তো হয়। সেখানে পরাশরকে পেলে আনন্দের সঙ্গে একটু রাগও অবশ্য হবে। আমাকে অসহায়ভাবে ছেড়ে দিয়ে নিশ্চিন্ত আরামে তার বক্সে বসে থাকাটা ক্ষমা করতে পারবো না। তবু যে কোনোভাবে এখন পরাশরকে পেলেই যে বেঁচে যাই। সামনের সিঁড়ি দিয়েই ওপরে উঠে গেলাম। এই জায়গাটা সম্পূর্ণ অচেনা। পরাশর এই ওপরতলাতেই নিয়ে আসেনি। ওপরের বক্সগুলোর পিছন থেকে সংকীর্ণ করিডর, সে করিডর থেকে পিছন দিকে সিঁড়িতে প্যাডাকের দিকে নেমে যাওয়া যায়। বক্সগুলো ছাড়িয়ে প্যাডাক যেখানে শেষ হয়েছে সেখানে সামনে আর বাঁ পাশে ওপর থেকে টিকিট কেনবার সব জানালা। বার ও করিডরে বেশ ভিড়। এখানকার জনতা আরও যেন বাছাই। এরা ওপরের বারান্দা থেকেই নিচের প্যাডাকের ঘোড়া দেখতে পারেন সব রকম টিকিটও ওপর থেকে কিনতে। শুধু বুকিদের কাছে বাজি ধরতে গেলে এদের কষ্ট করে নামতে হয়। এখানকার জনতার মধ্যে পরাশর বা রঞ্জা সুন্দরীর দেখা পেলাম না। 39 নম্বর বক্সেও নয়। বক্সটা খুঁজে বার করতে খুব দেরি হয়নি, কিন্তু সেখানে সম্পূর্ণ অপরিচিত দুটি মেয়েকে বসে থাকতে দেখে প্রথম কিছু জিজ্ঞাসা করতে একটু দ্বিধাবোধ করছিলাম। সে দ্বিধা জয় করবার দরকার হলো না। অপরিচিতাদেরই একজন নিজে থেকে আমায় জিজ্ঞাসা করলেন, আপনি কি মিস্টার চৌহানকে খুঁজছেন? তিনি এখনো আসেননি, আমরাও তাঁর জন্য অপেক্ষা করছি। ও ও এখনো আসেননি বুঝি? মুখে বিস্ময় প্রকাশ করে সেখান থেকে চলে এলাম। মনের বিমূঢ়তা তখন তার চেয়ে অনেক বেশি। সত্যি ব্যাপারটা কি? মিস্টার চৌহানের নিমন্ত্রণে তাঁরই গাড়িতে তাঁরই অতিথি হিসাবে এখানে এসেছি, অথচ সেই মিস্টার চৌহানেরই এ পর্যন্ত দেখা নেই। আর তার চেয়েও আশ্চর্য পরাশরের অন্তর্ধান। শ্রীমতী রঞ্জার সঙ্গে বুকিদের মহলে যাবার নাম করে সে গেল কোথায়? রেসকোর্স থেকেই উধাও হয়ে গেল নাকি? পরাশরের জেতা ঘোড়ার টিকিটটার কথা অবশ্য ভুলিনি। পিছনের সিঁড়ি দিয়ে নেমে প্যাডাক ঘুরে এবার সেই টিকিটটা ভাঙাবার জায়গাতে গেলাম। জায়গাটা পরাশর দেখিয়ে দিয়েছিল, কিন্তু পদ্ধতিটা তখনও অজানা। সেজন্যে অবশ্য বেশি কিছু অসুবিধা হলো না। টাকা দেওয়ার জানালা কটায় তখন লাইন পড়ে গেছে। লাইনের পিছনে নির্ভয়ে দাঁড়িয়ে পড়লাম। আমার সামনে একটা মাঝবয়সী অবাঙালি মহিলা।
পোশাকে আশাকে আধুনিক, কিন্তু মুখের ছাঁদে আর নাকের নাক ছাবিতে রাজস্থানী বলেই মনে হলো। পঞ্চনদ বাসিনীদের সংখ্যাই এ পর্যন্ত বেশি দেখেছি, রাজস্থানীরা তাদের তুলনায় সংখ্যায় অনেক কম। বেশভূষাতেও তাদের উত্তরের প্রতিবেশিনীদের দুঃসাহসের নাগাল ধরতে পারেননি। পোশাকে প্রসাধনে যেমনই হন, আমার সামনের মহিলা অন্য দিক দিয়ে সম্পূর্ণ প্রগতিশীলা। পরিচয় নেই বলে বিন্দুমাত্র সংকোচ না করে অনায়াসে বিশুদ্ধ উচ্চারণের ইংরেজিতে জিজ্ঞাসা করলেন, কত দিয়েছে শুনেছেন? সে আবার কি কথা? প্রশ্নটা যে জিতের টাকা সম্পর্কে তা অনুমান করলেও লভ্যের পরিমাণটা আগেই কোথা থেকে শোনা যেতে পারে তা বুঝতেই পারলাম না। অপ্রস্তুতভাবে উত্তর দিতে যখন আমতা আমতা করছি, সংশয় মোচনটা হয়ে গেল তখনই। লাউড স্পিকারে ঘোষণা শোনা গেল। জানা গেল যে 6 নম্বর ঘোড়ার জিতের টাকা হলো 37 আর প্লেসের 15। তারপরের 2 নম্বর আর 1 নম্বরের প্লেসের টাকা দিয়েছে 37 আর 10। সামনের জানালা তখন খুলেছে। অগ্রবর্তিনী 5-5খানা টিকিট হাতে বার করে তখন আহ্লাদে 8খানা। উত্তেজিত উল্লাসে আমাকেই শোনাচ্ছেন, খুব ভালোই দিয়েছে, কি বলেন? বুকে ছিল 3-এর দর, তাও ট্যাক্স দিতে হতো 40-7 টাকা, তার চেয়ে ভালোই পেয়েছি। কি বা 7 টাকা ট্যাক্স? 3-এর দর মানেই বা কি? তা ঠিক না বুঝেও বিজ্ঞের মতো মাথা নেড়ে তার পিছনে যেতে যেতে এসবের মর্ম আর পরাশরের গণনার ভেলকির কথা ভাবতে ভাবতে আমি তখনও পরাশর আর শ্রীমতী রঞ্জনার সন্ধানেই চারিদিকে চোখ ঘোরাচ্ছি। হ্যালো রঞ্জনা! চমকে উঠলাম আমার পূর্বগামিনীরই উচ্ছ্বসিত সম্ভাষণে। তাঁর দৃষ্টি অনুসরণ করে সম্বোধিতাকেই এবার দেখতে পেলাম। হ্যাঁ, শ্রীমতী রঞ্জনাই বটে, একেবারে আমার ডান পাশের সারিতে। সারি বলতে মাত্র 3 জন, তার কারণটাও জানালার বোর্ড দেখে বুঝলাম। আমাদের মতো 10 টাকার নয়, তার অন্তত 5 গুণ দামের টিকিটের জানালা। প্রার্থী তাই অত কম। আমার পূর্বগামিনী তখন সোৎসাহে বান্ধবীর সঙ্গে আলাপ চালাচ্ছেন হিন্দিতে। বক্তব্যটা হলো, খুব মোটা দাও মেরেছ দেখছি, কত খেলেছ? এই 2টো টিকিটে মোটে 100। মিস রঞ্জা একটু ঠোঁট বেঁকিয়ে জানালে। 100তে আশ মেটেনি। আমার পূর্বগামিনীর গলায় ভর্ৎসনা আর অনুশোচনা মেশানো। আমার তো মোটে 10 টাকার একটা টিকিট। আমি যে আবার বুকে 1 নম্বর খেলে মরেছি একজনের ভুলে টিপে। রঞ্জা দেবী সখেদে ব্যাখ্যা করলে, সেখানে 117.5 গেছে না। আর কিছু বলবার সময় পেলে না শ্রীমতী রঞ্জা। তাঁর সামনের প্রার্থীর টাকা নেওয়া তখন হয়ে গেছে, এবার তাঁর পালা। কিন্তু আমি এখন করি কি? আমার পূর্ববর্তিনীকে নিয়ে এখনও আমার সামনে তো 4 জন। আমি জানলায় পৌঁছে টাকা নেবার অনেক আগেই তো মিস রঞ্জা তাঁর প্রাপ্য নিয়ে এখান থেকে চলে যাবেন। তারপর আবার তাঁর পাত্তা কি সহজে পাব? তাঁর সন্ধান পেলেই যে পরাশরকে ধরতে পারব, এ বিষয়ে তখন আর আমার কোনো সন্দেহ নেই। রঞ্জা দেবী তো পরাশরকে নিয়ে কোন বুকির স্টলে কি অব্যর্থ টিপ নিতে গেছিল, সে টিপ তো বোঝা গেল এই টাকায় টাকা দরের ফেভারিট 1 নম্বর, যা কেঁদে কোকিয়ে কোনো রকমে প্রথম 2 জনের পিছনে এসেছে। 6 নম্বর মেডো সুইটের টিকিট মিস রঞ্জা তাহলে পরে পরাশরের কথাতেই কিনেছে নিশ্চয়ই।
সেই পরাশরের কাছে একবার কৃতজ্ঞতা জানাতেও কি সে এখন যাবে না? কিন্তু তাকে অনুসরণ করতে গেলে পরাশরের টিকিট ভাঙানো যে আর হয় না। এ রাজ্য সম্বন্ধে তখনও একেবারেই আমি আনাড়ি। লেট পেমেন্টের আলাদা জানলা যে আছে তখন তা জানা নেই, তখন লক্ষ্য করবার কথাও মনে হয়নি। জিতের টাকা না নিয়ে পরাশরের খোঁজে অস্থির হওয়াটা উচিত মনে হয়নি তাই। তাছাড়া একবার যখন পেয়েছি তখন রঞ্জা দেবীকে এরপর খুঁজে বার করতে বেগ পেতে হবে না মনে হয়েছে। রঞ্জা কৌশল করে চলে যাবার পর অস্থির হয়ে উঠলাম তাড়াতাড়ি টিকিটটা ভাঙাবার জন্যে। কিন্তু যত ভাগড়া জুটল কি ঠিক সেই সময় পিছন থেকে এসে এক আহ্লাদী চেহারার মহিলা আমাদের সারির সকলের সামনের প্রার্থীর হাতে বেশ এক গোছ টিকিট গুঁজে দিয়ে এঁকে বেঁকে যেন লতিয়ে পড়ে আবদার জানালেন, আর এই 5টা টিকিট প্লিজ। আমার পুরোগামিনী প্রতিবাদ জানালেন, এ তোমার খুব অন্যায় লীনা, আমরা কখন থেকে লাইনে দাঁড়িয়ে আছি জানো? লীনা নামনি আহ্লাদী একটু হেসে ঠাট্টার সুরে জবাব দিল, 5টা তো মোটে টিকিট, তাতে তোমার পাওনা তো কমে যাবে না চন্দ্রিকা। তারপর নিজের টিকিট ভাঙিয়ে লাইন থেকে বেরিয়েই প্যাডেকের দিকে ছুটলাম। প্যাডেকের চারিধারে তো বটেই সমস্ত টিকিটের জানলা, বুকিদের মহল থেকে সামনের পিছনের মেম্বার স্ট্যান্ড কিচ্ছু বাদ দিলাম না। কিন্তু রঞ্জা কৌশল আবার যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছে। রঞ্জা বা পরাশরকে আর পাওয়া সম্বন্ধে সত্যিই তখন হতাশ হয়ে পড়েছি। ঠিক সেই মুহূর্তেই ডান দিকে চেয়ে বাড়িটার একেবারে দক্ষিণ পশ্চিম কোণের নিচের তলার ভিড়টা চোখে পড়ল। ওদিক দিয়ে একটা সিঁড়ি আছে, সিঁড়ি শুধু নয় একটা লিফটও আছে। ওই দিকটা দেখা হয়নি। দ্বিধা না করে সেখানে গিয়েই দাঁড়ালাম। লিফট প্রায় খালিই নামল, প্রচুর জায়গা তার মধ্যে। লাইনের বেশ একটু পিছনে দাঁড়ালেও শেষ পর্যন্ত জায়গা পেলাম। লিফট প্রথমে গিয়ে থামল দোতলায়। কয়েকজন নেমে যাবার পর লিফটম্যান আবার দরজা বন্ধ করে লিফট ছাড়ল। একেবারে ওপরতলা। লিফট থেকে নেমে সরু করিডর দিয়ে সামনে গেলাম। এখানে বসবার বেঞ্চির নিচের মতো বাহার নেই। অনেকে বোধহয় নিচের চেয়ে নিরিবিলিতে এখানে এসে রেস দেখাই পছন্দ করে। পরাশর যে তাদেরই একজন হতে পারে সে কথা বোধহয় আমার আগেই ভাবা উচিত ছিল। সত্যি অবিশ্বাস্য ব্যাপার। ডান দিকে বাঁ দিকে দুদিকে চেয়ারের গ্যালারি। ডান দিকে ঠিক ওপরের সারির নিচে পরাশর একটি কোণে একটা নোট বই নিয়ে বসে আছে। তার পাশেই বসে আছে রঞ্জা কৌশল। পরাশর নিজের নোট বইতেই কি লিখতে তন্ময়। রঞ্জা দূরবীন নিয়ে যে ঘোড়াগুলি স্টার্টিং গেটের দিকে যাচ্ছে তাই লক্ষ্য করছে। ওদের অজ্ঞাত সারি একেবারে ওপরের সারিতে কোণে গিয়ে বসলাম। নোট বইয়ে কি লিখছে পরাশর? এমন সময় কি এখানে বসে কবিতা লিখছে। কবিতার প্রথম কটা লাইন, উচ্চৈঃস্রবা যে চায় সে চাক, আমার তা নয় শখ, আমি চাই চৈতক। তারপর কটা লাইন পড়তে পারলাম না, কিন্তু তার নিচে বড় বড় করে ওটা কি লেখা? আমি পাওয়াচ্ছি, রঞ্জাকে এখন থেকে চোখের আড়াল করো না। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট গল্পকথার আসর .org, GOLPOKOTHAR ASOR .org।